थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आजकेर आलोच्य विषय सरल सूद कषा बा सिम्पल इंटारेस्ट। सरल सूद कषा अत्यंत सरल बा सहज एकटी विषय, किन्तु एर व्यवहारिक प्रयोजन यथेष्ट रयेछे। कोनो बैंक व्यक्ति बा संगठनेर संगे टाका पयसा लेनदेनेर ब्यापारे एई हिसाबेई आसे। আমরা বাস্তব একটি সহজ উদাহরণের সাহায্যে এই বিষয়টি সহজে বোঝার চেষ্টা করব। এক ব্যক্তি নতুন বাড়ি তৈরি করার জন্য বিশেষ কোনো ব্যাংক থেকে 7 লক্ষ টাকা লোন বা ধার নিয়েছিলেন 20 বছরের জন্য। 7 লক্ষ টাকা লোন নিয়েছিলেন 20 বছরের জন্য, আর 20 বছর শেষে 16 লক্ষ টাকা দিয়ে পরিশোধ করতে হয়। তো নিল 7 লাখ আর দিতে হলো 20 লাখ, 9 লাখ টাকা বেশি দিতে হলো। কেন? তার কারণ হলো ওই ব্যক্তি যে ওই দীর্ঘ সময় ধরে অন্যের টাকা মানে ব্যাংকের টাকা ব্যবহার করার সুযোগ বা সুবিধা লাভ করলো, তারই জন্য ব্যাংকে কিছু অতিরিক্ত অর্থমূল্য দিতে হলো আসল বা গৃহীত টাকার সঙ্গে। এর বিপরীত প্রক্রিয়াও রয়েছে। তুমি যদি ব্যাংকে কিছু টাকা নির্দিষ্ট সময়ের জন্য গচ্ছিত রাখো মানে জমা রাখো, তো সেই নির্দিষ্ট সময় পরে ব্যাংকও তোমাকে অতিরিক্ত কিছু অর্থসহ তোমার আসল টাকা ফেরত দেবে। তো এই অতিরিক্ত টাকা দেওয়া বা নেওয়া, অতিরিক্ত যে অর্থমূল্য, এটাকেই বলা হয় সুদ। আমরা জানব সুদ কি, আসল কি, সুদাসল কি, উত্তমর্ণ অধমর্ণ, সুদের বার্ষিক সুদের হার, এই সমস্ত বিষয় জানব। তো প্রথমে সুদ কি? সুদ ইংরেজিতে বলে ইন্টারেস্ট। তো সুদ কি? দেওয়া বা নেওয়া অতিরিক্ত অর্থমূল্য বা টাকাকেই সুদ বলে। একে ক্যাপিটাল আই অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, ইন্টারেস্ট। এরপরে আসল কি? ইংরেজিতে বলে প্রিন্সিপাল। যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় বা জমা রাখা হয় সেই টাকাকেই বলে আসল। বা জমা রাখা হয় তাকেই বলে আসল বা প্রিন্সিপাল, ক্যাপিটাল পি দিয়ে চিহ্নিত করা হয়। আর সুদাসল নাম থেকেই বুঝতে পারছি, সুদ এবং আসল মিলে মোট যত টাকা হয় তাকে বলা হয় সুদাসল। সুদ এবং আসল মিলে
মোট যে টাকা হয় বা মোট যত টাকা হয় তাকে বলে সুদ আসল। যেমন এই উদাহরণের ক্ষেত্রে 7 লক্ষ টাকা আসল, সুদ দিতে হলো 9 লক্ষ টাকা, আর দুটো মিলে সর্বমোট ব্যাংকে পরিশোধ করার জন্য দিতে হলো 16 লাখ টাকা। সেটা হলো সুদ আসল বা সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল, সমানের সঙ্গে বৃদ্ধির সঙ্গে মূল মানে আসলটা। এ বিষয়ে মনে রাখতে হবে, যখন সুদ শুধুমাত্র আসলের উপর ধার্য করা হয়, সুদ যখন শুধুমাত্র আসলের উপর ধার্য করা হয়, হিসাব করা হয়, তখন সেই সুদকে বলা হয় সরল সুদ। আজকের আলোচ্য বিষয় আমাদের সরল সুদ বা সরল সুদ কষা। কিন্তু এমনও হয় যে সুদের আবার সুদ, তার সুদ, এই রকম সুদ কষাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ কষা। চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারও রয়েছে, আমরা আলোচনা করব। আজকের আলোচনা সরল সুদ কষা। এরপরে আমরা জানব উত্তমর্ণ বা পাওনাদার, ক্রেডিটার। কাকে বলে? যে ধার দিল বা জমা দিল তাকে বলে উত্তমর্ণ বা পাওনাদার, মানে ভবিষ্যতে পাবে। যে প্রথমে টাকাটা দিবে, জমা দিক বা ধার দিক, সেই হচ্ছে উত্তমর্ণ। এরপরে অধমর্ণ বা দেনাদারও বলা হয়। ডেটার। তাহলে কি হবে উল্টা? যে ধার নিল বা জমা নিল তাকে বলে অধমর্ণ বা দেনাদার। ভবিষ্যতে তার দেনা তাকে পরিশোধ করতে হবে। আমাদের জানতে হবে সময়। এক্ষেত্রে সময় বা টাইম কাকে ধরব? যে নির্দিষ্ট সময়ের জন্য ধার দেওয়া হয় বা নেওয়া হয় বা জমা রাখা হয়, সেই সময়সীমাকে, সেই পরিমাণ সময়কে এই সরল সুদ কষার সময় বলে বিবেচ্য হয়, মানে বিবেচ্য সময়। যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয় বা জমা রাখা হয়, যে সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া বা জমা রাখা হয়, সেই নির্দিষ্ট সময়কে এই সুদ কষার বিবেচ্য সময় ধরা হয়। যত সময় ধরে ধার দেওয়া বা নেওয়া বা জমা রাখা হয়, সেই সময়সীমাকে, মানে সময়ের পরিমাণকে সুদ কষার বিবেচ্য সময় বলতে টাইম ধরা হয়। এরপরে জানবো আমরা বার্ষিক সরল সুদের হার। বার্ষিক
সুদের হার। কাকে বলবো? 100 টাকায় 1 বছরে কত সুদ? 100 টাকার জন্য বছরে যত সুদ হবে সেটাই হচ্ছে বার্ষিক সরল সুদের হার, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। 100 টাকায় 1 বছরে যত সুদ সেটি হলো বার্ষিক সরল সুদের হার। আর পার্সেন্ট দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে আমরা কি জানলাম? যে টাকা ধার দেওয়া বা নেওয়া হয় সেটা আসল, প্রিন্সিপাল, পি দিয়ে চিহ্নিত করা হয়। তার বিনিময়ে যত অতিরিক্ত অর্থমূল্য দেওয়া নেওয়া হয় তাকে মোট সুদ মানে ইন্টারেস্ট ক্যাপিটালাই ধরা হয়। আমরা জানবো সুদ এবং আসল মিলে সর্বমোট যত টাকা দাঁড়ায় সেটাই সুদ আসল। যত সময় ধরে ধার দেওয়া হয় নেওয়া হয় টাকা গচ্ছিত রাখা হয়, সেই সময়সীমাকে, সময়ের পরিমাণকে বিবেচ্য সময় সুদ কষার জন্য টি ধরা হয়। আর বার্ষিক সুদের হার, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, 100 টাকায় 1 বছরে কত সুদ, সেটি হলো বার্ষিক সরল সুদের হার, যাকে আর অক্ষর দিয়ে বা আর পার্সেন্ট দিয়ে চিহ্নিত করা হয়। তো আমরা জানলাম আসল পি, সময় টি, শতকরা বার্ষিক সুদের হার তাকে আমরা আর অক্ষর দিয়ে চিহ্নিত করব এবং মোট সুদকে ক্যাপিটাল আই অক্ষর দিয়ে চিহ্নিত করব। তো আই, পি, টি, আর এদের মধ্যে কি সম্পর্ক আমরা জানবো সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে। যে ধরি আসল সমান পি টাকা, সময় সমান টি বছর, মানে পি টাকা টি বছরের জন্য, মোট সুদ সমান ক্যাপিটাল আই এত টাকা, বার্ষিক সুদের হার আর পার্সেন্ট। বার্ষিক সুদের হার আর পার্সেন্ট কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ, ৳8, তাই তো? বার্ষিক সুদের হার আর পার্সেন্ট, পার্সেন্ট আর প্রতি শতকে, পার বলতে প্রতি, সেন্ট বলতে শতক। তাহলে বার্ষিক সুদের হার আর পার্সেন্ট মানে প্রতি শতকে আর টাকা, বার্ষিক মানে বছরে, তাই 100 টাকায় 1 বছরের সুদ 8 টাকা। তাহলে যদি ঐকিক নিয়মে বলি আমি, 1 টাকায় 1 বছরের সুদ কত হবে? 100 টাকায় যদি 8 টাকা সুদ হয় তাহলে 1 টাকায় কম হবে সুদ, কম বলতে ভাগ, তাহলে R/100 টাকা। অতএব পি টাকায় টি বছরে কত সুদ? তাহলে আমরা এখানে লিখব পি টাকায় টি বছরের সুদ কত হবে? 1 টাকায় যদি এত সুদ দাঁড়ায় তাহলে পি টাকায় বেশি হবে, তাই গুণ করব। 1 বছরের সুদ এত, তাহলে টি বছরের সুদ কত? বেশি হবে, তাই এটার জন্য তো বাড়বে, এটার জন্যও বাড়বে, তাই দুটোই গুণ করতে হবে। তাই পি এবং টি গুণ করতে হবে আর এর সঙ্গে, আর নিচে 100। তাহলে পি টাকায় টি বছরের জন্য সুদ হচ্ছে PTR/100,
আর এই সুদকেই বলা হচ্ছে মোট সুদ ক্যাপিটাল আই। অতএব আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। অতএব আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্কগুলি করতে হবে। তবে শুধু এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলি করতে পারবো তা নয়, অঙ্কগুলিকে 3টি পদ্ধতিতে করা যায়। এই সূত্রের সাহায্যে, ঐকিক নিয়মে বা ত্রৈরাশিক পদ্ধতিতে। আমরা অন্যভাবেও করতে পারি, যেমন এই কয়টি অক্ষরের মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করি, এক্ষেত্রে আই প্রপোর্শনাল টু পি যখন টি আর স্থির। কি লিখলাম? এটা লিখলাম যে সুদ আসলের সঙ্গে সমানুপাতিক। আসল যত বেশি হবে সুদ তত বেশি হবে, আসল যত কম হবে সুদ তত কম হবে। বেশি টাকা লোন নিলে বেশি সুদ হবে, কম টাকা লোন নিলে কম সুদ হবে, সমানুপাতিক সম্পর্ক। যখন সময় আর সুদের হার স্থির থাকবে। আবার আই প্রপোর্শনাল টু টি যখন পি এবং আর স্থির। অল্প সময়ের জন্য নিলে অল্প সুদ, বেশি সময়ের জন্য নিলে বেশি সুদ, সরল সম্পর্ক, সরল ভেদে আছে যখন পি এবং আর স্থির। আবার আই প্রপোর্শনাল টু আর যখন পি এবং টি এরা স্থির। সুদের হার যত বেশি হবে সুদের পরিমাণও বেশি হবে যখন পি এবং টি স্থির থাকবে। তো অতএব এই 3টিকে যদি আমরা একসঙ্গে করি, অতএব আই প্রপোর্শনাল টু পিটিআর, এটা হচ্ছে যৌগিক ভেদ। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ভেদের চ্যাপ্টার, না দেখে থাকলে দেখে নেবে। যৌগিক ভেদে পাচ্ছি আমরা এটা। একে যদি সমীকরণে প্রকাশ করি তাহলে আই ইকুয়ালস টু পিটিআর বাই 100 আসে। যেহেতু আর বলতে সুদের হার শতকরায় প্রকাশ করা হয়, শতকে, মানে 100 টাকায় কত, তাই সমীকরণে প্রকাশ করলে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100 আসবে। তো আগের পদ্ধতিতেও আমরা পেয়েছি আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, এই পদ্ধতিতেও পেলাম আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। প্রথমে আমরা অতি সহজ একটি অঙ্ক নিয়েছি। এই অঙ্কটি আমরা 3টি নিয়মেই করব, সূত্রের সাহায্যে, ঐকিক নিয়মে এবং ত্রৈরাশিক নিয়মে। তো অঙ্কটা কী রয়েছে? এক ব্যক্তি কোনো এক ব্যাংক থেকে বার্ষিক 9% সরল সুদের হারে 10,000 টাকা 5 বছরের জন্য ধার নিলেন। ওই ব্যক্তি মোট কত সুদ এবং সুদাসল দিবেন হিসাব করো। 10,000 টাকা নিয়েছেন 5 বছরের জন্য, যে ব্যাংক থেকে সুদের হার হচ্ছে 9%। তাহলে মোট সুদ কত এবং সুদাসলই বা কত আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আসল মানে পি দেওয়া আছে 10,000 টাকা, সময় বলতে টি দেওয়া আছে 5 বছর, বার্ষিক সুদের হার আর এর মান দেওয়া আছে 9% এবং মোট সুদ আই সমান কত, এটাই বার করতে হবে। তো আমরা তো সূত্র জানি। কি সূত্র জানি? আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। এখানে বসাও, উত্তর পাবো। অত্যন্ত সহজ। পি এর মান 10,000, টি এর মান 5 বছর, আর এর মান 9% 9, আর নিচে 100%, জন্য নিচে চলে আসে 100। দুটো শূন্য কাটলাম, 9 পাচ্ছে 45, অর্থাৎ 4500 টাকা।
অতএব মোট সুদ আয় সমান 4500 টাকা। আর সুদ আসল কত? অতএব সুদ আসলকে বলি সব বৃদ্ধি মূল। সুদ আসল সমান সুদ যোগ আসল। সুদ বলতে 4500, আসল বলতে 10,000। তাহলে কত হলো? সমান 14,500। এত টাকা হচ্ছে সুদ আসল সমেত ব্যাংকে ফেরত দিতে হবে। ঐকিক নিয়মে করব, তো লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল টাকাই রয়েছে, তাই ব্র্যাকেটে টাকায় উল্লেখ করে দিলে বেটার। সময় বছরে দেওয়া আছে, তাই ব্র্যাকেটে বছর না ঘন্টা উল্লেখ করে দেওয়া বেটার। যদি এ সমস্ত ক্ষেত্রে মিনিমাম দিন আসে, বছরেও সুদের হার হয়, কোনো কোনো ক্ষেত্রে মাস বা দিনেও হয়, ষান্মাসিক হয়, ত্রৈমাসিক হয়, মাসে হয়, দিনেও হয় কোনো কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে উল্লেখ করতে হবে। আমাদের সরল সুদ কষায় সাধারণত বার্ষিক সরল সুদের হার দেওয়া থাকে, মানে এক বছরে কত। আর সুদ এটাও টাকা। তো এরকমভাবে আমরা তালিকা করব একটা। তো দেওয়া আছে 9% সুদ। 9% সুদ, এই ভাষায় যে অঙ্কটি রয়েছে তাকে আমরা গণিতের ভাষাতে সংক্ষেপে উল্লেখ করব। তার 9% সুদ মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে 9 টাকা সুদ। 9% সুদ মানে 100 টাকায় 1 বছরে 9 টাকা সুদ। তাহলে 10,000 টাকায় 5 বছরে কত সুদ হবে? এটাই প্রশ্ন। তাহলে ঐকিক নিয়মে যদি করি, তাহলে প্রথম লাইনটা তুলব, 100 টাকায় 1 বছরে সুদ 9 টাকা। 100 টাকায় 1 বছরে সুদ 9 টাকা। অর্থাৎ 1 টাকায় 1 বছরে সুদ 9/100 টাকা। 100 টাকায় 9 টাকা হলে সুদ 1 টাকায় অনেক কম হবে, তাই ভাগ করতে হয়, আমরা জানি, এটাই ঐকিক নিয়ম। তাহলে 10,000 টাকায় কয় বছর? 5 বছরে সুদ কত হবে? 1 টাকায় যদি এত হয়, 10,000 টাকায় বেশি হবে গুণ। 1 বছরে এত, 5 বছরে আরও বেশি গুণ, মানে দুটোই গুণ মারতে হবে। তাই 9 × 10,000 × 5 /100 এত টাকা। তাহলে হচ্ছে 4,500 টাকা। অতএব মোট সুদ আই = 4,500 টাকা। অতএব সুদ আসল একই রকমভাবে সুদ আসল সমান সুদ যোগ আসল সমান 4,500 যোগ 10,000 এত টাকা সমান 14,500 টাকা। ত্রৈরাশিক নিয়মে করতে গেলে একই রকমভাবে লিখতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল, সময় এবং সুদ, তিনটি রাশি রয়েছে। 9% সরল সুদ মানে 100 টাকায় 1 বছরে 9 টাকা সুদ। তাহলে 10,000 টাকায় 5 বছরে কত সুদ? ধরে নিলাম x টাকা সুদ। যেটা নির্ণয় করব, বার করতে হবে x টাকা। তো এই x টাকা মানে মোট সুদের সঙ্গে আসলের কি সম্পর্ক, সময়ের কি সম্পর্ক, সেটা আমরা আগে লিখব।
এখানে এক্স যেটা বার করব আমরা, এখানে এক্স মানে মোট সুদ এবং আসলের মধ্যে সরল সম্পর্ক। মানে সুদ তত বেশি হবে আসল যত বেশি থাকবে। যদি নির্দিষ্ট সময় হয়, সুদের হার নির্দিষ্ট হয়, তাহলে সুদ তত বেশি হবে আসলের মান যত বেশি হবে। সুদ কম হবে আসল কম হলে, তাই সরল সম্পর্ক ম্যাচিং হচ্ছে যেহেতু। আবার এক্স মানে মোট সুদ এবং সময়ের মধ্যে কি সম্পর্ক, এটাও সরল সম্পর্ক। কেন? সুদ বেশি হয় যখন বেশি সময় ধরে থাকে টাকাটা, আসলটা। সুদ কম হবে যদি সময় কম হয়, মানে কম সময়ের জন্য লোন নেওয়া হয়, দেওয়া হয়, জমা রাখা হয়। তো সময় কম হলে সুদের পরিমাণও কম, সময় বেশি হলে সুদের পরিমাণও বেশি, তাই সরল সম্পর্ক। তাই যদি হয় তাহলে আমরা অতএব কীরকম লিখব, এটা ইস টু এটা, নিচ থেকে উপরে যদি লিখি এক্স ইস টু 9, এখানে আমরা সমানুপাতিক সম্পর্ক দিতে পারি। যেহেতু সরল সম্পর্ক, এটা নিচ থেকে উপরে নিলাম, তো এটাও নিচ থেকে উপরে নিতে হবে, অর্থাৎ 10,000 ইস টু 100। এবং এটার সঙ্গেও সরল সম্পর্ক, তাই এটাকেও আমরা এখানে গুণ করব 5 আর এখানে নিব 1। এটা যেমন নিলাম এক্স ইস টু 9, এটাও নেব 10,000 ইস টু 100 এবং 5 ইস টু 1 এইভাবে। অথবা এটাকে আমি সমান চিহ্ন একবারে করে দিতে পারি, তাহলে আমি পাচ্ছি এক্স বাই 9 ইকুয়ালস টু 10,000 ইন্টু 5 বাই 100, বা এক্স ইকুয়ালস টু 10,000 ইন্টু 5 ইন্টু 9 বাই 100, 0 0 কাটলো, বা এক্স ইজ ইকুয়াল টু 4500। অতএব মোট সুদ সমান 4500 টাকা। এবং সুদ আসল ইকুয়ালস টু 4500 প্লাস 10,000, এত টাকা সমান 14,500 টাকা। তাহলে এইভাবেও করা যায়। কয়েকটি শর্ট অঙ্ক আমরা বোর্ডে তুলে ধরেছি। প্রথম অঙ্ক, 1 বছরে আসল এবং সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত? 1 বছরে আসল এবং সুদাসল তাদের অনুপাত হচ্ছে 8:9, তাহলে বার্ষিক সুদের হার কত? 1 নম্বর অঙ্কটা প্রথমে যদি করি, খুব সহজে i ইকুয়াল টু PTR বাই 100 দিয়ে হয়ে যাবে। তাহলে আসল ইস টু সুদ আসল সমান 8:9। অতএব ধরি আসল P সমান 8x টাকা, অতএব সুদ আসল সমান 9x টাকা, অর্থাৎ সুদ I সমান 9x মাইনাস 8x মানে x টাকা। সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পড়ে থাকে, 9x মাইনাস 8x সমান x টাকা। সময় t সমান 1 বছর, অতএব সুদের হার
মানে বার্ষিক সুদের হার আর সমান কত? তো আমরা জানি I ইকুয়াল টু PTR বাই 100। P মানে হচ্ছে 8x, T বলতে 1 বছর, R বলতে বার করতে হবে, ডিভাইড বাই 100, আর I মান I ইকুয়ালস টু x। তো 8x R ইকুয়ালস টু 100x বা R ইকুয়ালস টু x কাটলো 100 বাই 8, 4 2 8, 4 25 100 বা R ইকুয়াল টু 12.5। 12.5 কত পার্সেন্ট এখানে লিখলে ভালো। অতএব সুদের হার বা বার্ষিক সুদের হার 12.5%। যদি 1 নাম্বার থেকে এত কিছু না করে ডাইরেক্ট এখান থেকে করলেও হবে চালাকি করে। নেক্সট অঙ্ক, বার্ষিক সরল সুদের হার কত হলে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরে সুদ আসলের 1/4 অংশ হবে? তো আসল P যদি x হয় বা আসল যদি P হয় তাহলে সুদ হবে P/4। লিখে করছি, ধরি আসল, আচ্ছা এরকম করি x অথবা P ধরলেও হতো, P ইকুয়াল টু x টাকা। অতএব মোট সুদ I সমান কত? আসলের 1/4, তাহলে x এর 1/4, তো x গুণন 1/4 মানে x/4 এত টাকা। সময় t ইকুয়ালস টু 5 বছর। অতএব সুদের হার এখানে না, সুদের হার আর সমান কত পার্সেন্ট? আমরা কি জানি I ইকুয়ালস টু PTR বাই 100 বা I বলতে x/4, P বলতে x, T বলতে 5 বছর, R বলতে কিছু বলতে নাই, বার করতে হবে, বা x এ কাটলো তাহলে 5R 4 25 100 বা একবারে প্রযোজন করলেও হতো 5R ইকুয়াল টু 25 বা R ইকুয়াল টু 25/5 বা R ইকুয়াল টু 5। অতএব বার্ষিক সুদের হার সমান 5%। 3 নম্বর অঙ্ক, বার্ষিক 6.1/4% সুদের হারে কোনো মূলধনের 8 বছরের সুদ ও সুদ আসলের অনুপাত কত? যদি 6.1/4% সুদের হার হয় তাহলে যে কোনো মূলধন তার 8 বছরের সুদ এবং সুদ আসলের অনুপাত কত? তাহলে এখানে আসল P সমান কত দেওয়া নেই কিছু, x ধরে নিলাম। তাহলে আসল P ইকুয়াল টু x টাকা, টাকা লিখলেও হয়। x না ধরে P কে P রাখলেও চলবে, এইভাবে করলেও হয় ওইভাবে করলেও হয়, বিভিন্ন রকমভাবে করা যায়। আসল P ইকুয়াল টু x টাকা, সময় t ইকুয়ালস টু 8 বছর,
সুদের হার বা বার্ষিক সুদের হার আর ইজুকাল টু 6.6/4 বলতে 25/4, 6×4 = 25, 25/4 এত পার্সেন্ট। অতএব এবং সুদ বা মোট সুদ I ইকুয়ালস টু হোয়াট, কত বার করবো আগে। তো অতএব আমরা জানি I ইকুয়ালস টু PTR/100, P বলতে X, T বলতে 8, R বলতে 25/4 ইন্টু 100, একবারে 25/4 করে দিলাম। তাহলে 25×4 100, 4×2 8, 2×2 4 ইকুয়ালস টু x/2। অতএব সুদ I হচ্ছে x/2। তাহলে সুদ আসল কত? সুদ আসল বলতে সুদ যোগ আসল সমান x/2 প্লাস x এত টাকা ইজুকাল টু 3x/2 টাকা। লসাগু করলে 3x/2 টাকা হয়। অতএব সুদ এবং সুদ আসলের অনুপাত, অতএব সুদ বাই সুদ আসল, সুদ হচ্ছে x/2 আর সুদ আসল হচ্ছে 3x/2। 2 কাটলো, x কাটলে 1/3 বা সুদ ইস্টু সুদ আসল ইকুয়ালস টু 1:3। এটা অ্যান্সার। 4 নম্বর অঙ্কটি, যে বার্ষিক 4% সরল সুদে x বছরের সুদাসল y টাকা হলে আসল কত। এখানে আমরা ওই একই রকমের PTR এর মান বার করব আগে। এখানে কি কি দেওয়া আছে? আসল P খুঁজে বার করি। বার্ষিক 4% সরল সুদে x বছরের সুদাসল, আসল দেওয়াই নাই, এটাই তো বার করতে হবে। তাহলে P ইকুয়াল টু হোয়াট? সময় T ইকুয়ালস টু কি দেওয়া আছে? x বছরের, তাহলে x বছর। এবার সুদের হার R ইকুয়ালস টু 4%, মোট সুদ y মাইনাস p, এটাকে যদি p ধরি আমি আপাতত, তাহলে y মাইনাস p টাকা। অতএব I ইকুয়ালস টু মোট সুদ মানে হচ্ছে I PTR/100, তাহলে I বলতে y মাইনাস p, T বলতে x বছর, R বলতে 4% বা 25 কাটাকাটি করলে তাহলে P বার করতে হবে। তাহলে px ইকুয়ালস টু 25 ইন্টু y মাইনাস p বা px ইকুয়ালস টু 25y মাইনাস 25p বা px প্লাস 25p ইকুয়াল টু 25y। p কমন নিলে x প্লাস 25 ইকুয়ালস টু
25y, এখান থেকে এখানে যদি চলে আসি, অতএব p ইকুয়ালস টু 25y ডিভাইডেড বাই x প্লাস 25। তাহলে এটাই হচ্ছে আসল এত টাকা। আসল সমান 25y x প্লাস 25 এত টাকা। নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধন বলতে আসল কত? তো এখানে 5 নম্বরে আছে, সময় দেওয়া আছে, সময় সমান x বছর, সময় t সমান x বছর, মোট সুদ দেওয়া আছে, মোট সুদ i সমান দেওয়া আছে x টাকা, সবই x। তো যাই থাক না কেন, সুদের হার বার্ষিক সুদের হার r ইকুয়াল টু x%, আর আসল ওটাই তো বার করতে হবে, আসল p বার করতে হবে, সেজন্যই লাস্টে লিখলাম। ফার্স্টে লিখলেই কিছু হতো না, অসুবিধা নাই, লিখলেই হলো, আগের মতো করলেও হবে। তাতে আমরা জানি i ইকুয়ালস টু ptr বাই 100, মান বসাও, উত্তর বার করো। i ইকুয়ালস টু x টাকা, p তো বার করতে হবে, t হচ্ছে x, r হচ্ছে x বাই 100 ডিভাইড বাই px স্কোয়ার ইজ ইকুয়াল টু 100x, বা p ইকুয়ালস টু 100x বাই x স্কোয়ার, p ইজ ইকুয়াল টু x আর x কাটে গিয়ে 100 বাই x, আসল সমান 100 বাই x এত টাকা। নেক্সট অঙ্ক, বার্ষিক 10% হার সরল সুদে কোনো মূলধন কত বছরে দ্বিগুণ হয়ে যাবে? যেটা হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, সেটা হচ্ছে সুদ এবং আসলের সমষ্টি, মোট পরিমাণ। তো সুদ আসল যদি দ্বিগুণ হয়, তাহলে যত টাকা আসল তত টাকাই সুদ হতে হবে, তবেই তো সুদ এবং আসল মিলে ডবল হয়ে যাবে। তাই এখানে 6 নম্বর অঙ্কটাতে আসল p সমান x দিয়ে করবো না p দিয়ে করব? p সমান p ধরি, তো চিহ্ন এটা মান ধরলাম p, তাহলে সুদ বা সুদ আসল করি, সুদ আসল কত? ডবল হয়ে যাবে, মানে 2p হবে। অতএব সুদ i ইকুয়ালস টু কত? 2p থেকে p বিয়োগ, কত দেওয়া আছে? সুদের হার বার্ষিক সুদের হার r ইকুয়ালস টু 10%, পার্সেন্টের ডট দিতে হয় না, একটু গোল গোল দিতে হয়। সময় t সমান কত বছর, এটাই বার করতে হবে। তো মানগুলো যখন পেয়ে গেলাম, এবার যদি বলতো 3 গুণ হবে, তাহলে আসল যদি p হতো তাহলে সুদ আসল 3p হতো, বা x দিয়ে করলে এটা x, এটা 3x। যদি 4 গুণ হতো তাহলে x 4x, বা p 2p 4p, যেভাবে করি না কেন। তাহলে i ইজ ইকুয়াল টু ptr বাই 100, i বলতে p ইকুয়ালস টু p এর মানও p, t বলতে বার করতে হবে t, r বলতে 10%।
তাহলে পি পি কাটলো, বজ্রগুণ করলে টি ইকুয়ালস টু 10, অতএব 10 বছরে দ্বিগুণ হবে। মোট সুদ, আসল যত বেশি হবে সুদ তত বেশি হবে, সময় যত বেশি হবে সুদ তত বেশি হবে, সুদের হার যত বেশি হবে সুদ তত বেশি হবে। তাই মোট সুদ আর কিছুই না, আসল, সময় এবং সুদের হার তিনটাকে গুণ করে দাও, আর সুদের হার বলতে পার্সেন্টেজে, তাই 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমরা মোট সুদ পেয়ে যাবে। তাই আসল, সময় এবং সুদের হারকে গুণ করে 100 দিয়ে ভাগ করলে মোট সুদ পাবে। মোট সুদ এবং আসল যোগ করে সুদ আসল হয়। লাস্ট অঙ্ক, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ কত? তো মোট সুদ PNR/25 দেওয়া আছে, সুদের হার R%, সময় n বছর, তাহলে মূলধনের পরিমাণ কত, মানে আসল কত? তো আমরা এখানে আসল P সমান x টাকা ধরে নিলাম, সময় T ইকুয়াল টু কত, n বছর দেওয়াই আছে, সুদের হার R ইকুয়ালস টু R% আছে, মোট সুদ I ইকুয়ালস টু PNR/25 এত টাকা। তো অতএব আমরা জানি I ইকুয়াল টু PTR/100। এখানে P কে P ধরবো না, তাহলে এই P আর এই P গন্ডগোল করবে, এটা অজানা মান x নিয়ে নেব। I হচ্ছে PNR/25, এখানে P বলতে আমরা x ধরেছি, x, T বলতে দেওয়া আছে n, R বলতে R/100। তার এদিককার n আর ওদিককার n আর কেটে গেল, 25 একে 25, 25 4 100, অথবা বজ্রগ্রহণ করে লাস্টে কাটাকাটি করলেও করা যায়। তাহলে x ইকুয়াল টু 4p, x ইকুয়ালস টু 4p। অতএব মূলধন সমান 4p এত টাকা। নেক্সট অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয় করো। তো 1 নম্বর অঙ্কটা আমরা এইভাবে করব। এখানে আসল P সমান কত বার করব আমরা, কত টাকার মূলধনটা বার করতে বলেছে, সময় T সমান 1 বছর, 1 বছর না, এখানে বলছে মাসিক সুদ 1 মাস। তো 1 মাস মানে কি 1/12, 12 ভাগের 1 ভাগ এত বছর। কি করে পেলাম? 12 মাসে 1 বছর, অতএব 1 মাসে 1/12 বছর, এইভাবে। তাহলে সময় T সমান 1/12 বছর, আর সুদের হার R ইকুয়াল টু 5%, মোট সুদ I ইকুয়ালস টু 1 টাকা। অতএব I ইকুয়ালস টু PTR/100। I বলতে 1 ইকুয়াল টু P বলতে বার করব, T বলতে 1/12, আর বলতে 5%। এখানে P 5 12টা নিচে চলে আসবে, 100 × 12, 5 20 100, বা P ইকুয়াল টু 12 × 2 = 24, 240। অতএব আসল
240 টাকা অথবা 240 টাকার মাসিক সুদ হবে 1 টাকা। এই হলো অঙ্ক। নেক্সট অঙ্ক, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদাসলের 2/5 অংশ হবে? রেট অফ ইন্টারেস্ট কত হলে 10 বছরে কোনো মূলধনের সুদ সুদাসলের 2/5 অংশ হবে? কি করে করব? এখানে আসল P সমান x ধরি বা x টাকা ধরি, সময় t কত দেওয়া আছে 10 বছর, সুদের হার r ইকুয়াল টু কত পার্সেন্ট, শতকরা বার্ষিক সুদের হার কত, এটাই তো বার করতে বলেছে, কত পার্সেন্ট, আর i মোট সুদ, মোট সুদ i ইকুয়ালস টু কি বলছে, সুদ আসলের 2/5 অংশ হবে, সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে সুদ আর আসল এর 2/5 অংশ, যা বলেছে তাই লিখলাম, জানি না ঠিক লিখলাম না ভুল লিখলাম। মোট সুদ কত হবে, সুদ এবং আসলের 2/5 অংশ, বা এখান থেকে পাচ্ছি আমরা i মাইনাস 2/5i ইকুয়ালস টু 2/5 x টাকা, বা 5i মাইনাস 2i বাই 5 ইজ ইকুয়াল টু 2x/5 টাকা, বা 3i ইকুয়ালস টু 2x, 5 কেটে, বা i ইজ ইকুয়াল টু 2x/3 এত টাকা। তাহলে এর মান পেয়ে গেলাম। অতএব আমরা জানি i ইকুয়ালস টু PTR/100, i এর মান হচ্ছে 2x/3 ইকুয়াল টু p বলতে x, t বলতে 10 বছর, r বলতে তো বার করতে হবে, ডিভাইড/100, x কাটলো, তাহলে 3r বর্গমূল করলাম ইকুয়াল টু 10 দিয়ে 20, বা r ইকুয়াল টু 20/3, বা r ইকুয়াল টু 3×6=18 এত। অতএব কি বলছে, সুদের হার (6.2/3) এত %। সহজ অঙ্ক, দেখলে বুঝতে পারবে। থ্যাংক ইউ।